40% কমানো। যে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। দর্শক, আমরা জানি যে আর কিছুদিন পরেই রমজান, এবং রমজানকে ঘিরে দেশের ফল এবং খেজুর সহ নানা ধরনের পণ্যের চাহিদা বাড়ে। সেই ক্ষেত্রে খেজুরের দাম গেল বেশ কিছুদিন অনেক বেশি ছিল এবং শুল্কও বেশি ছিল। এটা জেনে গত দুদিন আগে খেজুরের শুল্ক প্রায় 40% কমানো হয়েছে। 25% শুল্ক কমিয়ে সেটি 15% করা হয়েছে, এবং একই সাথে অন্যান্য ফলও আমরা জানি যে এখন শুল্ক খানিকটা কমানোর ব্যাপারে আলোচনা করা হচ্ছে। সরকার খেজুরকে বিলাসী পণ্য হিসেবে নির্ধারণ করেছেন, খেজুর এবং নানা ধরনের আমদানিকৃত ফলকে। সেটি নিয়ে ব্যবসায়ীরা অবশ্য আন্দোলন করছেন, বিশেষ করে তারা বলতে চাচ্ছেন যে এটি আসলে কোনোভাবে বিলাসী পণ্য নয়। আমাদের প্রশ্ন হচ্ছে, আমদানিকৃত ফল এবং খেজুর কেন বিলাসী পণ্য নয়? এটি আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের সাথে আজকে যুক্ত আছেন সিরাজ ইসলাম, বাংলাদেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং আমাদের সাথে আছেন ফল আমদানিকারক জনাব ফারুক সিদ্দিকী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস টাইমস অনুষ্ঠানে। আমরা জানি যে সরকার গেল বেশ কিছুদিন ধরেই ফলকে একটি বিলাসী পণ্য হিসেবে দাবি করছে, এবং সেই হিসাবেই এটার শুল্ক বা কর দেওয়া হয়েছে। খুব সম্প্রতি খেজুরের শুল্ক কমানো হয়েছে। এটিকে আপনাদের দাবির প্রেক্ষিতে কমানো হয়েছে? একটু জনাব সিরাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমাদের দাবি মানে জনগণের দাবি। আমরা যে মার্কেটে বিক্রি করছি সেটা হলো কিন্তু ভোক্তা আমাদের থেকে নিলে আমি বিক্রি করতে পারবো। আমার থেকে যদি ভোক্তা না করতে পারে তাহলে কিন্তু আমি বিক্রি করতে পারবো না। আমাদের যে আগে যে আমদানি ছিল, মানে আমরা যদি 5 বছর আগে যাই, সে থেকে কিন্তু আমদানি মানে 40%-এর মতন কমে গেছে, যেটা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তাদের ধারণা অনুযায়ী তারা যে লেখছে সেটা। তো আসলে ফলের আমদানি তো দিনাদিন বাড়তেছিল, মানুষ বাইং ক্যাপাসিটি বাড়তেছিল, সব কিছু দিক দিয়ে মানুষ স্বাস্থ্য সচেতনার দিকে যাওয়াতে ফলের আমাদের আমদানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছিল। তো সেটা হঠাৎ করে এটা এমন ডিউটি ধরা হলো, এটাকে বিলাসপূর্ণ করা হলো। বিলাসপূর্ণ করে এটাকে এমন ডিউটি করা হলো 128-30% ডিউটি নিয়ে গেল, যেটা 1 কেজি আপেল আমি যদি ফল কিনে আনি 100 টাকা দিয়ে আমার 125 টাকা ডিউটি দিতে হয়। তো এখন এটা খুচরা বাজারে গিয়ে দেখা যায় 300, 350, 400 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আসলে যে সাধারণ মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত যারা আছে, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তো এই কারণে আমাদের ফলের যে মানে আমাদের আমদানি যে আমরা যে আমরা বিক্রি করতাম, সেই হিসেবে আমরা কিন্তু লস করতেছি, বিক্রি হচ্ছে না। আর যদি জানেন যে এটা ফ্রেশ ফ্রুট, এটা অনেক হাই পেরিশেবল গুডস, এখানে দেখা যায় কিছু কিছু কন্টেনারে মাল হিমায়িত কন্টেনার আসে অনেক টাইমে। কিন্তু দেশীয় ফলকে উৎসাহিত করতে বিদেশি ফলকে যেই শুল্ক বা এটাকে একটা শুল্কের ব্যারিয়ার দেওয়া হচ্ছে, সেটি তো ইতিবাচক। আমরা সেই প্রসঙ্গে একটু আপনার কাছে আসবো। তার আগে জনাব ফারুক সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। যেহেতু খেজুরের শুল্ক কমানো হয়েছে, রমজান মাসে কি কম মূল্যে মানুষ খেজুর খেতে পারবে কিনা, কি বলেন আপনি? আসলে আমরা যতটুকু দেখছি খেজুরের মূল্য সেভাবে কমানো হয়নি। অনেক জায়গায় এটাকে নিউজ করা হয়েছে যে 40% কমানো হয়েছে, কিন্তু আমার জানা মতে সিডি ছিল 25, সেটাকে 15% করা হয়েছে। 10% শুল্ক কমছে, এবং এই শুল্কটা আরও অনেক আগে কমা উচিত ছিল। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে রমজান উপলক্ষে যে মালগুলো আসে সেগুলো একটা দীর্ঘ প্রসেস আছে। খেজুর সাধারণত আরব দেশগুলোতে সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের হারভেস্টিং টাইমটা শুরু হয়ে যায়, এরপর থেকে এটা শিপমেন্ট হয়। ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে শুল্কটা কমানো হয়েছে, কিন্তু এটা সার্কুলার চট্টগ্রামে পৌঁছাইতে অনেক সময় নিয়েছে। যখন শুল্ক বাড়ে, যেদিন ঘোষণা হয় সেদিন থেকেই আমরা আমদানিকারকরা আমাদেরকে বাড়িয়ে দিতে হয়, কিন্তু যখন কমে তখন এটার সার্কুলার পোর্টে পৌঁছাইতে অনেক দিন সময় লাগে। এতে করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, পোর্ট ড্যামারেজ চার্জ ইত্যাদি, এবং যা কিছু ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু এই কনসাইনমেন্টের উপরেই পড়ে। আমি মনে করি যে রমজান উপলক্ষে খেজুরের শুল্কটা একেবারে ফ্রি করা উচিত ছিল। জি, কিন্তু যেই সময় এসে করা হলো, আমরা জানি যে আমদানি করতে হলে মিনিমাম আপনাদের বোধহয় 1.5-2 মাস সময় লাগে, টোটাল 2-2.5 মাস 3 মাস সময় লাগে। তো এখন তো খুব মানে এই শুল্ক কমানোর সুফল কি পাওয়া যাবে কিনা? পুরোপুরি পাওয়া যাবে না। অনেকের মাল চলে আসছে, অনেকের রাস্তায় আছে। যাদের চলে আসছে তারা তো চড়া শুল্কেই মালটা শুল্কায়ন করে তারপর কোল্ড স্টোরে নিচ্ছে, অতএব সবাই এটা পাবে না। এটা আরো আগে করা উচিত ছিল। জনাব সাহেব, আপনার কাছে আসতে চাই যে এই যে বিষয়টা, যেহেতু বলা হচ্ছে যে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে,
তাহলে তো এটি সরকারকে আপনাদের সমিতির পক্ষ থেকে আগেই এক ধরনের ইঙ্গিত বা ইশারা দেওয়া দরকার ছিল, এবং এটা না হলে যে কি ধরনের পাবলিক এক ধরনের সমস্যায় পড়বে সেই ব্যাপারটি তো আপনাদের আগেই বলা উচিত ছিল সরকারকে বুঝিয়ে। সেটিকে আপনারা করেছেন কিনা, এবং যদি করে থাকেন তাহলে কেন এত দেরি হয়েছে প্রসেসিং এ? আমরা তো যখন এই খেজুরের সিজনটা শুরু হইলো আগস্ট সেপ্টেম্বরের থেকে শুরু হয় হারভেস্ট টাইম, তখন থেকে কিন্তু আমরা কিন্তু চিঠি দিয়েছি, তাদেরকে জানিয়েছি। তো এটা ওই মানে তাদের ধারণা আর কি রমজানের আগে তারা ডিউটিটা ছাড় দিবে। এখন এই ডিউটিটা ছাড় দিতে দিতে দেখা গেল যে যে অন্য অন্য কান্ট্রিগুলো কিন্তু যারা হারভেস্ট টাইম ওই টাইমে কিন্তু সস্তায় পাওয়া যায়, একটু দামে কম পাওয়া যায় এবং কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যায়। তো আমি আমার জন্য তো কিছু বসে থাকবে না, আমার সাপ্লায়ার আছে আমার জন্য বসে থাকবে না, কেন খেজুর একটা সিজনের ফল, এটা মানে ওদের বিক্রি করতে হবে। রমজানের টাইমে তার এটা বিক্রি হবে, রমজান আগে বিক্রি হয়। তো আমরা জানিয়েছি আসলে কি তাদের পলিসির মতো তারা করে, আমরা তো জানাইতে পারি কিন্তু আমরা তো কিছু করতে পারি না। আমরা যখন এটা দেখা যায় যে দাম বেড়ে যায় তখন এটা যে আমরা আলোচনা করছিলাম আরো একটু বিষয়ে আলোচনা করব, বিশেষ করে শুল্কের যে ব্যারিয়ার এবং তার দেশি ফলকে উৎসাহিত করার বিষয়গুলো আমরা আলোচনায় আনবো। তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, দুজনেই থাকুন। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আরো বড় স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। আমরা আলোচনা করছিলাম আমদানিকৃত ফল এবং খেজুর কেন বিলাসী পণ্য নয়। এই প্রসঙ্গে আমাদের সাথে আজকে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সিরাজ ইসলাম, এবং আমাদের সাথে আছেন ফল আমদানিকারক ফারুক সিদ্দিকী। জনাব সিরাজ, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে বলছিলাম যে যেহেতু আমাদের দেশীয় ফল উৎপাদন হচ্ছে, অনেক চাষি সেখানে সময় দিচ্ছে, সেক্ষেত্রে তাদের উৎসাহিত করার জন্য তো একটা ব্যারিয়ার দেওয়ার জন্য সরকার দিতেই পারে আমদানিকৃত ফলে ট্যাক্স। এটি আসলে সমস্যাটা কোথায় আপনার কাছে মনে হচ্ছে? আসলে আমাদের দেশে যে ফল উৎপাদন হয়, আমাদের দেশে চাহিদার তুলনায় আমরা 35 থেকে 37% পর্যন্ত ফল আমরা উৎপাদন করতে পারি। আর আমাদের ফলের একটা মৌসুম আছে, দেখবেন জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, তখন কিন্তু একটা মধু মাস, তো সকল ফল পাবেন। এই যে এখন শীতের টাইম, এইটার পরে কিন্তু ফলই নেই। এখন কলা দেখবেন, খালি কলা কিনতে লাগবে আপনার 60 টাকা 70 টাকা লাগে। 1 কেজি আপনার ওই পেয়ারা, এটা দাম 100 টাকা, 100 টাকার উপরে, 100 টাকার নিচে কোনো ফলই নেই। পেঁপে আপনার ওটাও 100 টাকার উপরে, 100-150 টাকা কেজি। কারণ সবাই যদি এই দেশি ফল মানে কিনে, তারপর তো বিদেশি ফল যদি না থাকে তাহলে ওইটা দেখেন 400 টাকা কেজি হয়ে যাবে। কারণ আমাদের চাহিদার তুলনায় তো আমাদের সাপ্লাইটা নাই, আমরা এত উৎপাদন করতে পারি না। আর আমাদের দেশে ওয়েদারের কারণে আপেল হবে না, আঙ্গুর হবে না, নাশপাতি হচ্ছে না। তো আমাদের দেশে কিছু গ্রিন মালটা হচ্ছে, সেইটাও মানে অনেক কম। জি, আপনি বলছিলেন, আমরা একটু আপনার কাছে আসতে চাই। যেহেতু আমাদের দেশে বলছেন যে ফল উৎপাদন হবে না, কিন্তু আমরা তো ড্রাগন উৎপাদন করে দেখিয়েছি, চেষ্টা করলে তো সম্ভব নাকি? আমাদের দেশে আপনি যথার্থই বলেছেন, ড্রাগন আমাদের দেশে উৎপাদন হচ্ছে এবং এটা আগে থাইল্যান্ড, ভিয়েতনাম বিভিন্ন জায়গা থেকে আমদানি হতো, এখন আমদানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এখন আপেল হচ্ছে না, আঙ্গুর হচ্ছে না, কমলা হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। কমলা কিছু কিছু কমলা হচ্ছে যেটা স্থানীয় চাহিদার জন্যই যথেষ্ট, কিন্তু আপনার এই কমলাটা সারা দেশের চাহিদা মেটানোর মতো কমলা এখন আমরা আমদানিতে যেতে পারিনি। সেই জন্যই এইগুলো আমদানির প্রয়োজনীয়তা আছে এবং সরকারও এটা জানে। বিভিন্ন জরিপে বিভিন্ন জায়গায় দেখা গেছে বিদেশি ফলের প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কথা, বিগত সরকার আমলে ফল আমদানিটাকে আপনাদের বিলাসী পণ্য হিসাবে দেখানো হয়েছে এবং বিলাসী পণ্য হিসাবে এটার উপর শুল্কায়ন করা হয়েছে। এটা আদৌ বিলাসী পণ্য কি না, হ্যাঁ, এই হিসাবে আমার প্রশ্ন থাকবে আপনার মাধ্যমে জাতির বিবেকের কাছে, এটা আদৌ বিলাসী পণ্য কি না। ফলটা হলো শিশুর খাদ্য, রোগীর পথ্য, হ্যাঁ, প্রত্যেকে ফল খেতে চায়। আপনি মনে করবেন এখনকার যুগে যারা কনসাস বাবা মা আছে, এরা মনে করে একটা কনফেকশনারি কিনে দেওয়া হচ্ছে, একটা ফল কিনে বাচ্চার হাতে দেয়। সবাই ফলটা খেতে চায়। ফলকে সহজলভ্য করার জন্য এর উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করা আছে, এটা কমিয়ে দেওয়া উচিত খুব শিগগিরই। কারণ রমজানের পরে, হ্যাঁ, রমজান আমাদের ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে, যা শীতের পর ওই সময় আমাদের দেশি ফলে বড়ই কিছুটা থাকবে, কুল যেটাকে বলেন, আর পেঁপে, কলা ছাড়া অন্য কোনো ফল থাকবে না। একটু দাম নিয়ে আমাদের আলোচনার বিষয় আছে, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা দুজন আবার থাকুন, একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমদানিকৃত ফল এবং খেজুর কেন বিলাসী পণ্য নয়। আমরা জানি যে আমদানিকৃত ফলের দাম বেশি এবং দেশি ফলের দামও অনেক ক্ষেত্রে অনেক বাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে আলোচনা করবো, একটা বিরতি নেওয়ার সময় সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। আলোচনা করছিলাম আমদানিকৃত ফল এবং খেজুর কেন বিলাসী পণ্য নয়। এই প্রসঙ্গে আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ ইসলাম এবং আমাদের সাথে আছেন ফল আমদানিকারক ফারুক সিদ্দিকী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সরকার তো আসলে চাইবে তার ট্যাক্স শুল্ক সর্বোচ্চ করার জন্য এবং সেখানে বিভিন্ন খাত সরকার খুঁজবে এবং সেখানে যদি আমদানিকৃত ফল এটিকে খুঁজে বের করে তাতে সমস্যা কোথায় এবং সেখানে কম বেশি হতে পারে, কিন্তু সেটা তো আসলে ট্যাক্স তো সেখান থেকে আসতেই পারে বড় বড় ধরনের নাকি? আসলে ট্যাক্স অতিরিক্ত যদি শুল্কায়ন করা হয়, যে কোনো বেশি ট্যাক্স ধরা হয়, আমাদের চারোদিকে তো কিন্তু বর্ডার ইন্ডিয়ার ভিতরে প্রচুর পরিমাণ ফল উৎপাদন হয়। এখন আমরা যেটা আমদানি করি, আমি আপনার বিভিন্ন বর্ডার দিয়ে এই ফল কিন্তু চলে আসছে চোরাচালানির মাধ্যমে। তো এখন ফলের যে আমদানি কমছে, কিন্তু ডিউটি কিন্তু ওই হিসাবে পাচ্ছে না, সরকার কিন্তু ট্যাক্স ওইভাবে পাবে না। সরকার ট্যাক্স হারাবে, একদিক দিয়ে ট্যাক্স হারাবে, আর দিক দিয়ে দেখা যাবে যে আমার ভোক্তা সাধারণ বেশি দামে কিনতে হবে। এখানে কিন্তু মানে যে তাদের যে টার্গেট, ওই টার্গেট পুরো হবে না। এটা সবটাই যদি একটা ইয়ের ভিতরে রাখা হয়, ডিসিপ্লিনের ভিতরে রাখা হয়, তাহলে কিন্তু হবে। কারণ হলো এত ট্যাক্স হলে তো বর্ডার দিয়ে মাল চলে আসতেছে, মৌলভীবাজার বিভিন্ন বর্ডার দিয়ে আপনি চলে আসতেছে। ওই বর্ডারগুলো আমরা বন্ধ করছি এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বইলা, এবং উনি সাথে সাথে ফোন করে সত্যতাও পাওয়া গেছে। এবং বিভিন্ন বর্ডার থেকে যে ফল চোরাচালানি পথে আসতেছে, সেগুলো কিন্তু দেখা যায় বিডিআর মাঝে মধ্যেই এটা আটক করতেছে, এটা ছবি পত্রপত্রিকা আসতেছে। আপনি একটু বলুন যে এই শুল্কায়নের কথা বলা হচ্ছে, আসলে আপনাদের ট্যাক্সেশনটা কি হারে হয়, কি রকম হয় একটু শুনি। আসলে ট্যাক্সেশনটা আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়। এটা যদি আমি আপনাকে বলি, এটাতে সিডি আছে আপনার 25%, আপনার সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে 30%, রেগুলেটরি ডিউটি যেটা বিশেষ বিশেষ সময় আরোপ করা হয়, দেশে খুব আর্থিক সংকট হইলে আপনার রেগুলেটরি ডিউটিটা তখন সরকার এটা আরোপ করে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত এটা চলছেই। রেগুলেটরি ডিউটি আছে 20%, ভ্যাট 15%, এআইটি আছে 5%। এটা টোটালি গিয়ে আমাদের দাঁড়ায় 120.5%, 21.5%, 121% আমাদেরকে টোটালি শুল্ক প্রদান করতে হয় আমদানিকৃত ফলের উপরে। এবং যেটা আমাদের সভাপতি সাহেব বললেন যে আমদানিতে যখন এরকম উচ্চ শুল্ক আরোপ হয়, আমাদের চতুর্দিকে আমাদের প্রতিবেশী দেশ হল ভারত, এবং সেখানে প্রচুর পরিমাণ ফল আমদানি হয়। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমাদের বিভিন্ন বর্ডারের জেলাগুলোতে আপনার বর্ডার হাট নামে একটি বাজার পরিচিত আছে। এই বর্ডার হাটের নামে এখান থেকে প্রচুর পরিমাণে ফল চলে আসে ভিতর বিনা শুল্কে। অতিরিক্ত শুল্কের কারণে সরকার কিন্তু শুল্ক হারাচ্ছে, আমদানি কমে যাচ্ছে, বৈধ চ্যানেলে শুল্ক হারাচ্ছে। বলছেন একটু আপনার কাছে আসতে চাই যে যেহেতু বলা হচ্ছে যে শুল্ক বেশি, কিন্তু আমরা দেখি যে দামটা প্রায় সামান্য 1 কেজি ফল আপনি বলছিলেন 300-400 টাকায় আমাদের আপেল কিনতে হচ্ছে, মালটা কমলা একই অবস্থায়। এটি তো আসলে শুধু যে সাধারণ মানুষ খায় এমন না, বা বিত্তবান খায় এমন না, কারণ অনেক অসুস্থ। জি 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 আমরা একটু আপনার সাথে আলোচনা করব, তবে তার আগে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বনানী কবরস্থানে জনাব তারেক রহমান পৌঁছেছেন এবং সেখানে আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে তিনি গিয়েছেন। আমরা সেই অংশটুকু হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো। জি, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি এখন সেখানে গিয়ে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি নামবেন এখানে। এই ঠিক 1:45 বনানী কবরস্থানে তারেক রহমানের গাড়ি বহরটি গিয়ে পৌঁছেছে। এর আগে আমরা জানি যে নির্বাচন কমিশনে তিনি ছিলেন এবং সেখানে তিনি তিনি ছবি তুলেছেন এবং ভোটার আইডি পাওয়ার জন্য তিনি আসলে আজকে ঠিক 1টার দিকে সেখানে ছিলেন এবং সেখানে তিনি এবং তার পরিবারের সদস্যরা আজকে ছিলেন এবং ঠিক এই মুহূর্তে আজকে তিনি এখন রয়েছেন বনানী কবরস্থানে। আমরা যতটুকু জানি তার আগে আজকে দিনের কর্মসূচিতে তিনি কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং যারা জুলাই যোদ্ধা ছিলেন,
জুলাই 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 যোদ্ধা ছিলেন, তাদের সাথে তিনি দেখা করেছিলেন, তারপর নির্বাচন কমিশনে গিয়েছেন এবং সবশেষ এখন কিন্তু তিনি বনানীর কবরস্থানে রয়েছেন এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং আরাফাত রহমান কোকো অসুস্থ থেকে তিনি ইন্তেকাল করেছেন। তার দেশে ফিরে আসলে তারেক রহমান তার ছোট ভাইয়ের কবর জিয়ারত করতে গেছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং গত দুদিন ধরে আমরা দেখছিলাম যে আসলে তার নিরাপত্তার ব্যবস্থাটা বেশ জোরদার করা হয়েছে এবং তার বাইরে তার গাড়িবহর এখন তার পরিবারের সদস্য রয়েছে, দলের কিছু সিনিয়র নেতাকর্মীরাও কিন্তু তার সাথে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকের দিনভর নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তিনি তার এই আজকেও তার দিনটি পার করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি পৌঁছেছে, কিছুক্ষণ পর হয়তো তিনি গাড়ি থেকে নামবেন এবং আমরা জানি যে তার আজকের দিনে এরপরে এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে। তার মাকে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তিনি এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে আজকের কর্মসূচির মধ্যে এবং আমরা যতটুকু দেখছি যে যেহেতু তিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এসেছে, সেখানে কিন্তু তার দেশে ফিরে আসা সাধারণ মানুষের জন্য এক ধরনের আগ্রহ তৈরি করেছে এবং সেই আগ্রহের কারণে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ সেই বনানীর কবরস্থানের পাশে কিন্তু অবস্থান করছেন। এখানে তার নেতাকর্মীরা যেমন রয়েছেন, এখানে সাধারণ মানুষও কিন্তু রয়েছেন এবং তারা স্লোগানে প্রকম্পিত করছেন তারেক রহমানকে স্বাগত জানিয়ে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর এখানে পৌঁছেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি থেকে নামবেন। দর্শক, ছিলাম বনানীর কবরস্থানে। আমরা আলোচনা করছিলাম আজকে আমদানিত ফল এবং খেজুর কেন বিলাসী পণ্য নয়। আমরা আলোচনা আর একটু বড় করতে পারতাম, কিন্তু আসলে নানা ধরনের কর্মসূচির কারণে আলোচনাটি পুরোপুরি শেষ হয়নি। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এটি সাধারণ মানুষের খাবার, যেহেতু অসুস্থ রোগীরাও এটি খায় এবং সেক্ষেত্রে কিন্তু এখানে এটিকে কোনোভাবে বিলাসী পণ্য হিসাবে দেওয়া উচিত নয় এবং একই সাথে শুল্কায়নও নানা ধরনের জটিলতার কথা বলা হচ্ছে এবং অতিরিক্ত শুল্কায়ন করা হলে যে এটি যে কোনোভাবে চোরাচালান হয়ে ভারত থেকে চলে আসতে পারে সে বিষয়ে তারা আলোচনা করছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো বিজনেস টাইমস আয়োজনে, সঙ্গেই থাকুন।